নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, গত 8ই সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতে ডিএ মামলা শেষ হয়েছে। ডিএ মামলা শেষ পরবর্তী সর্বোচ্চ আদালতে দুই বিচারপতি সরকার পক্ষকে যদি কিছু বলার থাকে রিটেন সাবমিশন করতে বলেছিল এবং তার পরবর্তী আমাদেরকে এক সপ্তাহের মধ্যে রিটেন সাবমিশন করতে বলেছিল, যা গত 28শে সেপ্টেম্বর 2025 শেষ হয়ে গিয়েছে। এবং 29 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 29 তারিখ থেকে গত রবিবার পর্যন্ত, অর্থাৎ লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ ছিল। সোমবার দিন লক্ষ্মী পুজোর দিন থেকে সুপ্রিম কোর্ট খুলেছে এবং এখনও খোলা আছে। এর পরবর্তী সপ্তাহে, আগামী সপ্তাহে খোলা আছে, কিন্তু চতুর্থ সপ্তাহে কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, দেওয়ালির কারণে বন্ধ। এবং শেষ যে অক্টোবর মাসের 5 দিন, লাস্ট সপ্তাহে যে 5 দিন, সেই 5 দিনও সুপ্রিম কোর্ট খোলা আছে। এখন স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ উদ্বিগ্ন এবং যারা কবে রায়টা প্রকাশ পাবে সেই ব্যাপারটা আমাদের কাছে জানতে চাইছে। আমরা নির্দিষ্টভাবে কবে প্রকাশ পাবে সেটা তো বলতে পারছি না, বলাটা সম্ভব নয়। আপনারা সাধারণভাবে বুঝবেন যে বলা সম্ভব নয়। আমরা আশা করতে পারি এই যে অক্টোবর মাসে যে দিনগুলোর কথা বললাম তার মধ্যে কোনো একটি দিনে রায় কিন্তু প্রকাশ পেতে পারে। এখন আমাদের যেটা বলার কথা, যে রায় যেদিন প্রকাশ পাবে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ হিসাব করতে বসবেই যে কত টাকা আমাদের ডিএটা বকেয়া হবে। তাহলে এখানে ইন সার্ভিস অর্থাৎ কর্মরত কর্মচারী সমাজ আছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে। ইন সার্ভিস বা কর্মরত যারা আছে 1/7/2009 থেকে 1/1/19 এই পিরিয়ডটা মনে রাখবেন। 1/7/2009 থেকে 1/1/19 পর্যন্ত এই পিরিয়ডে যারা কর্মরত আছেন তারা তাদের 1/7/19 পরবর্তী পরের বছর 1/7/10, 1/7/11 এইভাবে তাদের ইনক্রিমেন্ট হবে। তাহলে ইনক্রিমেন্ট যোগেও কিন্তু এই বকেয়া ডিএটা ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করতে হবে আমি বলে দেবো। আর যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তাদের তো একটা নির্দিষ্ট পেনশন, ওই 1/7/2009 যে পেনশন 1/1/19-এও কিন্তু সেই পেনশন থাকবে, তাদের কোনো অসুবিধা নেই। তারা শুধু কত মাস বকেয়া হয়েছে সেটা হিসাব করে সেই হিসাবটা টোটাল করে রাখবে। আর একটা শ্রেণীর কর্মচারী আছে যারা অনেকেই বলে যে আমি তো এরকম 12 সালে রিটায়ার করেছি, 13 সালে রিটায়ার করেছি, 14 সালে রিটায়ার করেছি, মানে 1/7/2009 চাকরিরত ছিলেন, তারপরে 11 সালেও ছিলেন, হয়তো 12 সালে, 13 সালে, 14 সালে, যে সালেই থাকলেন, যেখানে তিনি রিটায়ার করলেন সেই পর্যন্ত ইন সার্ভিস। রিটায়ার করার পরবর্তী সময়টা 19 পর্যন্ত পেনশন হিসাবে ট্রিট হবে। এই হচ্ছে মূল কথা। এই হিসাবটাই এবার আমরা কিন্তু করে দিয়েছি। তাই এই ভিডিওটা খুব প্রয়োজনীয় ভিডিও। এটা আপনাদের কাছে কিন্তু রেখে দেওয়ার কথাই আমি বলবো, কারণ যখন অর্ডারটা বেরোবে তখন এটা কাজে লাগবে। কেন আমরা দেখুন 100% বলবো না, 99% আমরা নিশ্চিত যে ডিএর রায় কিন্তু কর্মচারী সমাজের কাছেই আসবে। এবং কেন আসবে সেটা কিন্তু আমরা আইন মেনে, রোপা 2009 মেনে আমরা কিন্তু মামলাটা করেছিলাম। এই যে রোপা 2009, এটা দেখুন সরকারের তো, সরকার যেহেতু বলেছে, রোপাতে লিপিবদ্ধ আছে, সরকার সেটা দিতে বাধ্য। সেটা দেয়নি বলেই বিচারকরা, ট্রাইব্যুনাল বলুন, হাইকোর্ট বলুন, এমনকি সর্বোচ্চ আদালত বলুন, কারণ 25% তারা কিন্তু বলেই দিয়েছিল ডিএ দেওয়ার কথা, তারা কিন্তু ডিএটা দিতে বলেছে। এখন আমরা এই যে রোপা মেনে কোথা থেকে চেয়েছি, এখন অনেকেই যদি হয়তো বলেন আমরা তো পঞ্চম বেতন কমিশনের ডিএ তো আমাদের হয়েছিল 1/7/2006 থেকে, কেন আপনারা 1/7/2009 থেকে ক্লেম করেছেন? এইসব প্রশ্ন অনেকে করে, সেই ব্যাপারে আমাদের ক্লিয়ার করে দিতে হবে কেন করে। কারণ ব্যাপারটা হলো, আমরা যদি ওই নির্দিষ্ট সময় থেকে 1/7/2009 থেকে আমরা
মাফ করবেন 1/7/2006 থেকে আমরা যদি ডিএ চাইতাম তাহলে কিন্তু আমরা মামলায় জয়যুক্ত হতে পারতাম না। কারণ দেখুন সরকার রোপাতে কি বলেছিল, এই অর্ডার নাম্বার দিয়ে আপনারা কিন্তু এই অর্ডার নাম্বারগুলো একটা করে আমি এই সারণী দেব, সেগুলো কিন্তু খুব ভালো মতো মাইন্ডলি শুনবেন। যেমন 5th বেতন কমিশন রোপার 9 নাম্বার সাচ অ্যান্ড সাচ, যে ডেট 23/2/2009, দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ডিএ এন্টাইটেল অফ দ্য পিরিয়ড ফ্রম 1 এপ্রিল 2008 টু 31 মার্চ 2009 দিয়ে বলেছে এই পিরিয়ডটা ডিএ পাবে। অ্যান্ড ফ্রম 1/4/9 আফটার দ্যাট অনওয়ার্ড ডিএ। এই যে 1/4/2009 পর্যন্ত আমরা কিন্তু ডিএটা ক্লেম করিনি। তারপরে অনওয়ার্ড ডিএ ফ্রম টাইম টু টাইম অ্যাজ পার সিপিআই, অর্থাৎ এই 1/4/2009 পরবর্তী যে ডিএটা হয়েছে, দেখুন 1/4/2009 পরবর্তী ডিএ কিন্তু আমরা 1/5/2009 করিনি, আমরা করেছি 1/7/2009। কেন করেছি? কারণ সবসময় ডিএ হয় জানুয়ারি এবং জুলাই, তাই 1/7/2009 থেকে আমরা ডিএটা ক্লেম করেছি। হ্যাঁ, অর্থাৎ এআইসিপিআই অনুসারে 1/1/2009 6% ডিএ আমাদের 1/7/2009 থেকে পাওয়ার কথা। তাহলে 1/1/2009 ডিএটা 1/7/2009 থেকে পাওয়ার কথা থাকলে আমরা পেয়েছি 1/12/2009 থেকে, 1/12/2009 থেকে, অর্থাৎ 5 মাস বকেয়া রেখে আমরা ডিএটা পেয়েছি। সেই 5 মাস থেকে ক্যালকুলেশন শুরু হবে। পরবর্তীকালে আপনারা নজর রাখুন। এবার দেখুন কেন্দ্রীয় সরকার একদম নির্দিষ্ট সময়ে যে ডিএটা দিয়েছিল, আর আমাদের এই অর্ডারটা যে এর আগে আমি দেখালাম, এই অর্ডার পরবর্তী কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমাদের ডিএটা কিভাবে দিয়েছে সেটা এবার একটু লক্ষ্য রাখুন। দেখুন এআইসিপিআই মেনে কেন্দ্র তো 6ষ্ঠ বেতন কমিশন, এটা বলার অপেক্ষা রাখে না, আর আমাদের 5ম বেতন কমিশন। তাহলে একদম নির্দিষ্ট সময়ে এআইসিপিআই মেনে কেন্দ্র পেয়েছে, অন্যান্য রাজ্য অধিকাংশ রাজ্য পেয়েছে। কারণ রাজ্য সরকার যেটা সাবমিশন করেছে 8টা রাজ্য দেখিয়েছে যে তারা একদম কেন্দ্রীয় হারে পাচ্ছে না, কিন্তু তারা আমাদের থেকে বহু আগে আছে, আর অধিকাংশ তাহলে রাজ্য পাচ্ছে। তাই কেন্দ্র, অধিকাংশ রাজ্য, এমনকি এই রাজ্যের কর্মচারী যারা দিল্লি চেন্নাইতে থাকে। এবার লক্ষ্য রাখুন যে এআইসিপিআই মেনে 1/7/2006 ডিএটা হয়েছিল কেন্দ্রীয় সরকারের। 1/7/6 2%, 2-এর সঙ্গে 4 যোগ হয়ে 1/1/7 6%, 6-এর সঙ্গে 3% যোগ করে 1/7/7 9%, তারপরে আরো 3% যোগ হয়ে 1/1/8 12%। এই 4 কিস্তি বললাম, এই কারণে বললাম পরবর্তী 5 কিস্তির সঙ্গে আবার আর একটা সামঞ্জস্য রেখে পরবর্তী বক্তব্যটা আমি বলছি। এবার ওই যে অর্ডার, দেখবেন অর্ডারটা বলেছে যে 1/4/2008 থেকে আমাদের দিয়ে দেবে, তাই 1/4/2008 থেকে আমরা 2% পেয়েছি। 1/6/8 থেকে আমরা আরো 4 যোগে 6% পেয়েছি। 1/11/8 থেকে আরো 3 যোগে 9% পেয়েছি। 1/3/2009 আরো 3 যোগে 12% পেয়েছি। আপনাদের মনে আছে কেন এটা 4 কিস্তি বললাম? এই 12% দিয়ে নির্দিষ্ট নিয়ম মতো কেন্দ্রীয় সরকার, দিল্লি, চেন্নাই, অন্যান্য স্টেট গভর্নমেন্ট পেয়েছে। ঠিক আছে, যাক, এটা ধরছি না। আমাদের যে 12% আমরা পেয়েছি বামফ্রন্ট সরকার সেই সময় ছিল, বলেছিল 3 বছর ধরে এই বকেয়াটা তারা কর্মচারীদের হাতে তুলে দেবে। 2 বছর দিয়েছে, এবং শেষ যে কিস্তিটা সেটা তৃণমূল সরকার এসে আবার 2টো ভাগে ভাগ করে দিয়েছে, আমরা জানি। এবার ওই যে অর্ডারটা দেখিয়েছি, অর্ডারের ভিত্তিতে তারপরে 1/7/2008 কেন্দ্রীয় সরকার আরো 4% দিয়ে দিল, তাহলে 12-র সঙ্গে 4 হলো। এই যে 4% দিয়ে 1/4/2009 আমরা দেখুন 1/7/2008 16%, আমাদের হলো গিয়ে 1/4/2009 16%। হ্যাঁ, এইবার 1/7/2008 1/4/2009 মোটামুটি কিন্তু
কাছাকাছি আমরা চলে আসলাম। এই যে 16% ডিএ যোগে আমরা কিন্তু নূতন বেতনটা পেয়েছিলাম। অর্থাৎ এটাও একটু বলে রাখি যে 16% ডিএ যোগে বাম আমলে নয়া বেতনে আমরা বেতন পেয়েছিলাম, আর বর্তমানে এই তৃণমূল সরকারের আমলে আমরা 1/1/20 বেতন বৃদ্ধি হলেও আমরা কিন্তু ডিএ হাতে পাইনি, 1/1/21 থেকে পেয়েছি। একটু বলে রাখা উচিত, সেই কারণেই বললাম। অর্থাৎ আমরা সবসময় দেখেছি যে কর্মচারীদের এই রাজ্য সরকার কিভাবে আমাদের বঞ্চিত করেছে। বঞ্চিতরও একটা মাত্রা থাকে, কিন্তু সেই মাত্রা মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে। যাই হোক, আর ওদিকে তুলছি না। এবার যে সারণীটা দেখাবো 2 নম্বর পেজের সারণীটা, এখান থেকেই কিন্তু আপনারা একদম খাতায় কলমে নিয়ে বসবেন, খাতায় কলম নিয়ে বসবেন, এবং তারা আপনাদের বলে দিচ্ছি আপনারা নিজেরাই কিন্তু হিসাবটা কষে নিতে পারবেন। এখানে দেখুন উপরে যেটা বলেছি যে 1/9/2006 দিয়ে যা দেওয়া হয়েছিল 1/4/9 থেকে বেতনের সঙ্গে, সে কারণেই 1/7/2009 বকেয়া ক্লেম করেছে। এটা আমি আগেও বলেছি, এটা ছেড়ে দিন। আপনাদের দেখুন ওখানে সারণীর মধ্যে আছে কেন্দ্র দেয় কত শতাংশ ডিএ। কেন্দ্রটাই হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা মনে রাখবেন। হাতে পেয়েছি কবে পাওয়ার কথা ছিল, তাহলে আমরা কত মাস বকেয়া আমাদের হিসাবে আনতে হবে। এবার দেখুন এই সারণীটা আমি আগেই বলেছি যে 1/7/2009 থেকে আমরা ডিএ চেয়েছি। ওই যে 1/4/2009 যে 6% ডিএ যোগে আমরা বেতন পেয়েছি, তারপরে তো আপনার এআইসিপিআই মেনে ডিএটা দেওয়ার কথা রোপাতেই বলা ছিল। তাহলে 1/4/9 পরে ওটা 1/1/9 ডিএ ছিল, তাই 1/4/9 পরে তো শেষ হচ্ছে 30শে জুন 2009। তাহলে 1 জুলাই 2007 থেকে আমরা ক্লেম করেছি। তাই 1/7/2009 যে 6% ডিএ ক্লেম করেছি, কিন্তু বামফ্রন্ট সরকার সেটা দিয়েছিল 1/12/2009। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেবে বলেও কিন্তু বামফ্রন্ট সরকার তখন 5 মাস পরে দিয়েছিল। তাই 5 মাসের হিসাবটা হবে কিভাবে হবে? যেমন 1/7/2009 আমি আগেই বলেছি বেসিকের কথাটা আপনাদেরকে বলে দিয়েছি। যার যা বেসিক এই 1/7/2009 রাখবেন, ইন্টু 6% ইন্টু 5 মাস হয়ে গেল। আপনারা সাইডে লিখে রাখবেন খাতায় পেনে। এইবার তারপরে আসছে আবার 1/7/2009, দুটো হবে, কারণ দুটো হবে তো। প্রথমটা 1/1/2009, তারপরেটা ইন অরিজিনাল 1/7/2009। সেটাও কিন্তু আমাদের বামফ্রন্ট সরকার নির্দিষ্ট সময় দেয়নি, কমাস পরে দিয়েছে। ওই যে নির্দিষ্ট সময় যে 1/7/2009 যে 5% দিয়ে, সেটা 1/4/2010 পেয়েছি, সেটা 9 মাস। এবার ঠিক 9 মাস হিসাব করবে। তারপরে 1/1/2010 দিয়ে 1/1/10 দিয়ে সেটা 8%, 1/1/2010 দিয়ে সেটা 8%, সেটা দিয়েছে 1/12/2010, সেটা 11 মাস। 11 মাস পরে সেটা পেয়েছি। তারপরে 1/7/2010, 1/7/2010 10%, সেটা পেয়েছি 1/1/12-তে, সেটা 18 মাস। এখান থেকেই তৃণমূল সরকার এসে দিয়ে দেওয়া শুরু করেছে 1/1/12 থেকে। দেখুন 18 মাস পরে আমরা ডিএটা গিয়ে পেয়েছি। কত পেয়েছি? 1/7/2010 যে 10% দিয়ে, তাহলে ওই 10%, তাহলে 1/7/2010 আপনাদের যে বেসিকটা তার সঙ্গে 10% ইন্টু 18 মাস। একদম সহজ হিসাব, যে কেউ পারবে, অবসরপ্রাপ্ত কর্মচারীরাও পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে ওটা হিসাব করবেন। এইটা করার পর 1/1/11 সেই সময় 7% দিয়ে ডিউজ হয়েছিল, সেটা পেলাম গিয়ে 1/1/13-তে। তৃণমূল সরকার আছে তো, সেটা হয়ে গেল 24 মাস। তাহলে ওই যে 1/1/11 7%, 24 মাস হিসাব করতে হবে। 1/7/11 6%, সেটা 1/1/14-তে পেয়েছি 30 মাস। দেখুন তৃণমূল সরকার আমাদের দিয়ে যে বঞ্চনা যে করেছে, সেই বঞ্চনাটা এখন কিন্তু প্রকাশ পাচ্ছে। কিভাবে প্রকাশ পাচ্ছে? একদম খাতায় কলমে। এখানে বিন্দুমাত্র কোনো ব্যতিক্রম তার নেই। কেউ এটাকে ভুল সেই ব্যাখ্যাও করতে পারবে না। আমরা সেটা চ্যালেঞ্জ করছি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ চ্যালেঞ্জ করছে যে এর মধ্যে কোনো
কিন্তু নেই। এত বড় আমরা করেছি বলে এগুলো সবাই দেখেছে, যারা দেখেছে যে কিভাবে বঞ্চিত হয়েছে। এইবার 1/1/12-তে 7% দিয়ে সেটা পেয়েছি 1/1/15-তে 36 মাস। বাড়ছে বাড়ছে বাড়ছে। 1/7/12 দিয়ে বাড়ছে বলে এবার 1/7/12 দিয়ে তৃণমূল সরকার কি করলো, হয়েছিল 7% দিয়ে দিল 10%। কর্মচারী সমাজ, অধিকাংশ কর্মচারী সমাজ তারা তো এই ব্যাপারগুলো জানে না, জানবার চেষ্টাও করে না। আমরা যারা সংগঠন করি, আমরা যারা এই নিয়ে চর্চা করি, আমাদের জানতে হয়। আমরা কর্মচারী সমাজকে জানাই, বিভিন্ন জায়গায় স্কোয়াড করে জানিয়েছি এই মামলা চলাকালীন। তাহলে 7% দিয়ে 10% দিল। অনেকে ভাবলো বাহ, 7 তো হয়েছিল, 10 দিল, কিন্তু না, এই 3% দিয়ে পরবর্তীকালে আমাদের আরো কমে যাবে। দেখুন তাহলে এই যে 7-এর জায়গায় যে 3 যোগ করে 10 দিয়েছে 1/7/12-তে, সেই 7% বকেয়া হয়েছিল আপনার 42 মাস। 42 মাস, এই 42 মাস আমাদের দিতে হবে ওই 7%। 10 দিলেও 7%। তারপরে 1/1/13-তে 8% ডিউজ হয়েছিল, অর্থাৎ AICPI মেনে। এই তৃণমূল সরকার সেটাকেও 10 দিয়ে দিল, 2% বেশি। তাহলে ওই 8% প্রথমে বকেয়াটা আমাদের হিসাব করতে হবে। তো এই 8% বকেয়া মানে পেয়েছি 1/1/17-তে, মানে 1/1/13-র যে ডিএটা 17-তে, 13-র ডিএটা 13 পুরো পেলাম না, 14 পেলাম না, 15 পেলাম না, 16, 17। এই যে এত বছর পরে ডিএটা পেয়েছি, এগুলো তো আমাদের লস না? ডিএ তো পৌনপুনিক, ডিএ তো পৌনপুনিক। আপনি ভাবুন, জানুয়ারি মাসে, ধরুন গত জানুয়ারি মাসে যেই ডিএটা পেয়েছেন আপনি, যতদিন এই বেতন কমিশন, পরবর্তীকালে বেতন কমিশন না হচ্ছে ততদিন তো ডিএটা পেয়ে যাবেন। এবার যদি ডিএটা না দিয়ে 2 বছর পরে, 3 বছর পরে দেয়, তাহলে আমাদের সেই ডিএটা লস। এই লস, এই যে ব্যাকলগ, সেই ব্যাকলগটাই তো আমরা ক্লেম করেছি। সেটাই তো আদালত, উচ্চ আদালত, ট্রাইব্যুনাল, সর্বোচ্চ আদালত বুঝতে পেরেছে। এবার 1/1/13-তে ওই বললাম যে 8% 48 মাস। এবার 1/7/13-তে 15%। এখানে একটু বলে রাখি, 1/7/15-তে 15% দিয়েছে, এখানে 1.5 কিস্তি দিয়েছে। কেন দিয়েছিল মনে আছে? ঘেউ ঘেউ করবেন না, আমি আজ এবার টাকা জোগাড় করতে পেরেছি বলে আমি আপনাদের 15% দিয়ে, আরে 15% দিয়ে আমাদের একদম মাথা কিনে নিয়েছে। আরে এই 15% তো আমাদের দিয়ে এতদিন দেওয়া হয়নি। এই 5%, এই যে 5% আগের দিয়ে, সেটা এখানে টেনে এনে 15 করেছে। তাহলে এই 15, তার 10% বকেয়া হয়েছে। যেটা দিয়েছিল সেটা দিয়েছিল 1/1/18-তে, মনে আছে? 1/1/18-তে। তাহলে এই ডিএটা হয়েছিল 1/7/13-তে, সেই ডিএটা আমরা পেয়েছি 1/1/18-তে, 54 মাস। এবার দেখুন 54 মাস আপনারা দেখবেন এই টাকা দিতে হবে। আপনি ভাবুন 10% ডিএ, আপনার সেই সময় বেসিক যারা ইন সার্ভিস, তাদের তো এই যে অনেকটা বেতনও বেরিয়ে গেছে 13-তে, 9-এর পরে 13, 10, 11, 12, 13 4টি ইনক্রিমেন্ট যোগ হয়েছে ইন সার্ভিসদের, বেসিক বেড়েছে। সেই বেসিক ইন্টু 10% ইন্টু 54 মাস, সোজা হিসাব, সোজা হিসাব। তাহলে আপনারা দেখছেন যে কিভাবে আমাদের ডিএটা দিনের পর দিন এই সরকার মেরে চলছে। এইবার আসছি যে পরবর্তী, আবার শেষ হয়নি তো, শেষ হওয়া পর্যন্ত আপনাদের তো হিসাবটা করতে হবে। এবার 3 নম্বর পেজটা, সারণীটা দেখুন, 3 নম্বর পেজের সারণীটা। এবার আমি আবার এই সারণীটা রাখছি, সেখানে ওই সেম জিনিসই আছে। কেন্দ্র অর্থাৎ AICPI মেনে ডিএ কত ছিল, হাতে পেয়েছি কত, বকেয়া কত। এবার যেটা বলবো, এবার ওই যে প্রথমে 7-এর জায়গায় 10 দিয়েছিল, 3% অতিরিক্ত দিয়েছিল, 8-এর জায়গায় 10 দিয়েছিল, অতিরিক্ত 2% দিয়েছিল, 10-এর জায়গায় 15 দিয়েছিল, অতিরিক্ত 5% দিয়েছিল। না, অতিরিক্ত না, অতিরিক্ত কর্মচারী সমাজ অতিরিক্ত নয়, এটা আমাদেরই দিয়ে সেই সময় দিয়েছিল বলে আমাদের একটু বকেয়াটা কমেছে। কবে কার দিয়ে, তাহলে সেটা তো আমাদের দিতে হবে। আমি তো আগে দেখাইনি,
দেখাবো কেন? তাহলে হিসাব করতে পারতাম না। ওই 1/14-তে 7-এর জায়গায় যে 10 দিয়েছিল, ওই 3% দিয়ে আমাদের দিয়েছিল মাফ করবেন 1/16-তে। দেখবেন 1/16-তে আমরা পেয়েছিলাম, তাই সেটা 24 মাস। ওই 3% 24 মাস, 1/14-এর ওগুলো সবই 1/14, 2% দিয়ে 36 মাস, 1/14-এর 5% দিয়ে 48 মাস। ওই যে 10% দিয়ে এখানে কেন্দ্রের যে 1/14-তে, কেন্দ্রের দেখবেন 1/14-তে যে 10% ডিএটা, কেন্দ্রের 14-তে 10% ডিএটা এই সরকার ভেঙে 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 দিয়েছিল। 7-এর সঙ্গে 3 যোগ 10, 8-এর সঙ্গে 2 যোগ 10, 10-এর সঙ্গে 5 যোগ 10, 5 10 15, অর্থাৎ এটা কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ এআইসিপিআই মেনেই দিয়ে, অর্থাৎ সেটা কবে পেয়েছিল তারা পেয়েছিল, আপনি দেখবেন আগেরটা খুলে, সেটা 1/14 দিয়ে 10%, সেটা 3টে ভাগ করে আমরা দিয়েছিল। এবার দেখুন আরও একটা জিনিস আমি এবার বসছি, মনে আছে যে আপনাদের যখন মাননীয় বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সরাফের কাছে আমাদের এই ডিএ মামলাটা গেল, এখন ডিএ মামলা গেলে প্রতিটি বেঞ্চেই গেলে পরে প্রথমে যে সরকারের কাছ থেকে হলফনামাটা চায় যে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কেন বলে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এআইসিআইপিটা নিয়ম মেনে তাদের কর্মচারীদের দেয় এবং অন্যান্য স্টেট গভর্নমেন্টও সেটা ফলো করে, তাই বলে যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ডিএর ফারাক কতটা। যারা মামলাকারী তারা তো বলছে এখনো কেন্দ্রের ন্যায় অর্থাৎ এআইসিপিআই মেনে ডিএটা সম্পূর্ণ দেওয়া হয়নি, তাহলে ডিফারেন্স কত সেটা আপনারা দেখান। তখনও আমাদের 100% ছিল, 25% বাকি ছিল। তখন 18 সালের জুলাই মাসে তখন একসঙ্গে আপনাদের মনে থাকবে 25% দিয়ে 1/19 থেকে দেওয়ার কথা ঘোষণা করে। দেখুন কেন জুলাই মাসে 18-তে করে দিতে, মানে 6 মাস পরে ডিএটা দেবে, অর্ডারটা বার করেছিল ওই জুলাই 18-তে। কেন? যেহেতু ওই অর্ডারটা তো হাইকোর্টে গিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমরা দিয়েছি, একদম আমাদের 125 হয়ে গেছে, তাই 6 মাস আগে অর্ডারটা বার করেছিল, ওই কোর্টের গুতোয় দেখাতে হয়েছিল। এবার ওই যে 25%-র মধ্যে দিয়েছিল, কায়দা করে আমরা একটা ইন্টারিম পেতাম, আপনারা জানেন 10%, ইন্টারিমটা উঠিয়ে দিল। এগুলো মুখ্যমন্ত্রীর মাথায় নেই কি এইসব করা। এখানে আলাপন বন্দ্যোপাধ্যায় 1 নম্বর, তার সঙ্গে আছে যে এই পে কমিশনের চেয়ারম্যান, নামটা আমি মুখে আনতেও আমার ঘৃণাবোধ হয়, পরিষ্কার কথা ঘৃণাবোধ হয়, আর সেই সময়কার যে প্রিন্সিপাল সেক্রেটারি অফ ফিনান্স, এদের মাথা থেকে এই সবগুলো এসছে যে ইন্টারিমটা উঠিয়ে দিন, তাহলে 10% কমে যাবে, এবার 25% একসঙ্গে দিয়ে দিন, তাহলে কেন্দ্রের সঙ্গে সমতা চলে আসবে। মুখ্যমন্ত্রী সেইভাবেই ঘোষণা করেছে, ঘোষণা তো মুখ্যমন্ত্রী করবে 25%। এবার 4 কিস্তি দিয়ে ওর মধ্যে আছে। এবার দেখুন 4 কিস্তি দিয়ে প্রথমটা 7%, তারপরেরটা 6, 6, 6, 3, 6, 18, 8, 7, 21। আমি বারবার অনেকবারই বলেছি এই 1/7/14 7% দিয়ে 54 মাস পেয়েছি, তাহলে 1/7/14-তে যে বেসিক সেটাই রাখবেন, কবে পেয়েছি সেটা দেওয়াই আছে, আপনাদের আর দেখতে হবে না, শুধু 54 মাস হিসাব করবেন। তারপরে 1/15 6%, সেটা 48 মাস, 1/7/15 ডিএটা 6%, সেটা 42 মাস, 6 মাস করে কমবেই তো, কারণ আমাদের তো 1/19-এ দিয়েছে, যেটা আমরা মানে এনজয় করেছি 31/12/2019 পর্যন্ত। এই কথাটা মনে রাখবেন, অনেকে বলে 31/12/19 পর্যন্ত, আমরা বলছি 1/1/19 পর্যন্ত, কারণ আমরা ওই 31/12/18 পর্যন্ত এই যে আগের ডিএটা মানে পেয়েছি, তারপরে যে বৃদ্ধিটা করলো 1/1/19 থেকে, সেটা কিন্তু আমরা 31/12/19 পর্যন্ত পেয়েছি। তাহলে আমাদের 1/1/19 পর্যন্ত যে বকেয়াটা, সেটাই কিন্তু আমাদের তুলে ধরতে হবে। তাই বললাম যে 1/7/15-তে 6%, সেটা দিয়েছে 1/1/19, প্রত্যেকটাই কিন্তু 1/1/19, প্রত্যেকটাই 1/1/19।
এবং লাস্ট যে 6% সেটাও 1/19 পেয়েছে, অর্থাৎ 36 মাস। এই যে 25%-এর মধ্যে প্রথমটা 54 মাস, তারপরেটা 48 মাস, তারপরেটা 42 মাস, তারপরটা 36 মাস, এই শেষ হয়ে গেল। এইবার দেখুন, এই যে শেষ হয়ে গেল, খুব সহজ ভাষায় আমি কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিলাম। এটা কিন্তু খুব ভ্যালুয়েবল ভিডিও, খুব মূল্যবান ভিডিও। আমাকে বারবার অনেকেই জিজ্ঞাসা করেন, কিন্তু আমরা কতবার মুখে এইভাবে বলতে বলতে কতটা বুঝাতে পারবো, সেটা তো আমরা ইন্ডিভিজুয়ালি বোঝানো তো আমাদের পক্ষে খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আপনারা এগুলো ভালো মতো লক্ষ্য করুন। যেখানে বুঝতে পারবেন না, আমরা আছি, আমাদের দায়িত্ব সর্বাধিক, কারণ আপনারা জানেন আমরা 16 সাল থেকে ডিএ মামলা এই গত 8ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত লড়াই করেছি। এই লড়াই আগামী দিনে আবার কোথায় গিয়ে শেষ হবে আমরা এখনো বলতে পারছি না, কিন্তু আমাদের তো প্রস্তুত থাকতেই হবে, আপনাদেরও তো প্রস্তুত থাকতে হবে, আপনাদের তো হিসাব কষতে হবে। আপনাদের যখন হিসাব কষে আপনারা যখন দেখবেন যে আমি এত টাকা লস করছি, আর মুখ্যমন্ত্রী বসে খেলামেলা করছে, ডান্ডি নাচ নাচছে, উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে, আর আমাদের টাকায় পরবর্তীকালে এখন ত্রাণ দিতে হবে, স্বাভাবিকভাবে এই দিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, যেটা তো হতো না যদি ঠিকমতো সতর্কতামূলক ব্যবস্থা নিত। এইসব করছে বসে। আপনাদের যে রাগ, আপনাদের যে ক্ষোভ, এটা দরকার। আপনাদের যখন হিসাব করে দেখবেন যে আপনাদের কত টাকা বকেয়া এলো, তখন আপনাদের ক্ষোভটা প্রয়োজন। আমাদের ক্ষেত্রে ক্ষোভটা এই কারণে প্রয়োজন, কারণ আমরা যাতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে এই অনিচ্ছুক যে এই তৃণমূল সরকারের কাছ থেকে আমরা ডিএটা আদায় করতে পারি। এবার দেখুন, এই যে টোটাল ডিএটা কত হচ্ছে, একজন গ্রুপ ডি থেকে একজন WBCS অফিসার পর্যন্ত তারা এটা ক্যালকুলেশন করবেন। তার মধ্যে যারা অবসর নিয়েছেন, একদম আমি আবারও বলেছি কিভাবে, এইভাবে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আমাদের প্রশ্ন করবেন, আমি আছি। আমাদের যে প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্র মহাশয় আছে, তারা আপনাদেরকে খুব সুন্দরভাবে আবারও বুঝিয়ে দেবে। হ্যাঁ, এই বার্তাটা আমরা আজকে পরিবেশন করে রাখলাম। ভিডিওটা আপনারা দেখুন, মূল্যবান ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শুভ শারদীয়া উৎসব, আগামী দিনে ছট, কালী পুজোর সব অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার এই যে মূল্যবান বক্তব্য ভিডিও আকারে আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা।